আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 52 দিনগুলি দেখছিলাম। এবার আমরা মূল পাঠে চলে যাচ্ছি। সকাল 10টার দিকে খবর পেলাম, কয় তারিখ? 28শে ফেব্রুয়ারি। বাবা এসেছেন। জেল গেটে নিয়ে যাওয়া সম্ভব না, এ কারণে বাবা নিজেই এসেছেন। আমাকে দেখে আব্বার চোখে পানি এসে গেছে। কারণ কি? শরীর খুব খারাপ, খুবই ক্লান্ত, ভেঙে গেছে শরীর। কারণ 11 দিন ধরে উনি এরকম অনশন করছেন, শরীর ভেঙে যাওয়াই স্বাভাবিক। আব্বার সহ্য শক্তি খুব বেশি, তবে কোনো মতো চোখের পানি মুছে ফেললেন, নিয়ন্ত্রণ করলেন নিজেকে। শেষ পর্যন্ত বললেন যে তোমাকে আমি নিয়ে যাবো, তোমার অর্ডার এসেছে, মুক্তির অর্ডার এসেছে। আমি ঢাকায় ছিলাম, তোমার মা রেনু, হাসিনা, কামালকে নিয়ে গিয়েছিলাম। 2 দিন বসে রইলাম জেলখানায়। 2 দিন ছিলেন উনি, কিন্তু কেউ কোনো খবর দেয় না, কেউ বলেও না যে কোথায় নিয়েছে। শেষ পর্যন্ত জানতে পেরেছেন যে ফরিদপুর জেলে নেওয়া হয়েছে। তখন যোগাযোগ বন্ধ। কেন? ওই ভাষা আন্দোলনের পরবর্তীকালে ওই সময়ে সবকিছু সরকার বন্ধ করে দিয়েছিল। ওই সময়গুলোতে নারায়ণগঞ্জে সে জাহাজ ধরবো তারও উপায় নেই, যাতায়াত করার সুযোগ পাচ্ছি না। তোমার মা ও রেনুকে ঢাকায় রেখে চলে এসেছি, কারণ আমার সন্দেহ হয়েছিল যে তোমাকে ফরিদপুর নেওয়া হয়েছে, নিজ জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ঢাকা যেহেতু কেন্দ্র, আন্দোলনের কেন্দ্র, এ কারণ কেন্দ্র থেকে অন্য জেলায় পাঠিয়ে দিয়েছে, ওখানে গোলমাল কম তুলনামূলক। তো বলছে আজকে টেলিগ্রাম করবো যেন তোমার মা যেন চলে আসে। আমি আগামীকাল 28 তারিখ বলছেন, আমি আগামীকাল বা পরশু তোমাকে নিয়ে রওনা করব, বাকি খোদা ভরসা। সিভিল সার্জন বললেন তোমাকে নিয়ে যেতে লিখে দিতে হবে যে আমার দায়িত্বে নিয়ে যাচ্ছি, মানে মরলে আমার, বাঁচলেও আমার, এই দায়িত্বে নিয়ে যাচ্ছি, আমাদের আর কোনো দায়িত্ব নেই। সিভিল সার্জন এটা বলেছেন। আব্বা সান্ত্বনা দিলেন এবং বললেন তিনি খবর পেয়েছেন মহিউদ্দিনের মুক্তি পাবে। এখানে কিছু অংশ কেটে দেওয়া হয়েছে অসমাপ্ত আত্মজীবনী থেকে। বঙ্গবন্ধু অর্ডার তো পেলেন, কিন্তু মহিউদ্দিন তো পেলেন না। এই অবস্থায় আমরা হলে কি করতাম? লুঙ্গি ড্যান্স দিতাম যে হুররে আবার আমাদের পাইকে। কিন্তু বঙ্গবন্ধু এটা করলেন না। বঙ্গবন্ধু চিন্তা করলেন দুজনে একসাথে ছিলাম, আমার মুক্তি হলো, মহিউদ্দিনকে তো ছাড়বে না, ওর অবস্থা তো খারাপ, ওর কেন মুক্তি দিচ্ছে না, এটা নিয়ে খুব চিন্তা করলেন। এই যে মন খারাপ করে আছেন, এ কারণেই বাবা সান্ত্বনা দিচ্ছেন। এখানে বঙ্গবন্ধুর বড় মনের পরিচয় পাওয়া যায়, যে ওনাকে নিয়ে ভাবছেন, মুক্তি পেয়ে দ্রুত চলে যাচ্ছেন না, খুশি হচ্ছেন না। তো বলছে ওকেও ছাড়বে, একদিন পরে ছাড়বে। সত্যি ছেড়ে দিয়েছিল। পরের দিন আব্বা আমাকে নিতে আসলেন। কয় তারিখ বলো তো? মূলত 29 ফেব্রুয়ারি। একটু কঠিন, 1952 খ্রিস্টাব্দের লিপিয়ার, সেই হিসেবে 29 ফেব্রুয়ারি। পরের দিন 28 তারিখ ছিল, আর এটা পরের দিন আব্বা আমাকে নিতে আসলেন। অনেক লোক জেল গেটে হাজির। তিনি জনপ্রিয় নেতা, মুক্তি পাচ্ছেন, এই জন্য অনেকে এসেছেন তাকে অভ্যর্থনা জানাতে। আমাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো। ইংরেজি বানানটা দেখো, কঠিন বানান, স্ট্রেচার। যদি কিছু হয় কি হবে বলো তো? যদি মরে যায়, অনেক সময় অসুস্থ মানুষ মরে যায়, যদি মরে যায় তো বাইরে গিয়ে মরুক, এই তাদের ধারণা। তাদের বলতে এখানে জেল কর্তৃপক্ষ। 5 দিন পর বাড়ি পৌঁছালাম। এখানে কিছু কেটে দেওয়া হয়েছে, 10-12 লাইন। এখানে মূলত উনি জেল থেকে বের হয়েছেন, আত্মীয়দের বাড়ি। তুমি তো বুঝতেই পারছো, ঢাকা থেকে 27 ঘন্টা সময় লাগছে। তো ফরিদপুর থেকে গোপালগঞ্জ যেতে বিভিন্ন আত্মীয়র বাড়িতে তিনি অবস্থান নিয়েছেন। একটু গেলেন, আবার আর এক আত্মীয় বাড়িতে সময় কাটালেন, সুস্থ হলেন, এরকম ভাবে আগাচ্ছেন। মাকে তো বোঝানো কষ্টকর, ওনার মা বোঝে না, মায়ের মন তো। হাঁচু আমার গলা ধরে প্রথমেই বলল, আব্বা রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। তখন তিনি ছোট, তোমরা বুঝতেই পারছো, 47 থেকে 52 বছর, 5 বয়স। ওরা 21শে ফেব্রুয়ারিতে ঢাকায় ছিল। প্রশ্ন হয়, ভাষা আন্দোলনের সময় শেখ হাসিনা বা ওনারা কোথায় ছিল? ঢাকায় ছিল। যা শুনেছে, শিশুরা যা শুনে তাই বলে, শেখ হাসিনাও এটাই বলছে। কামাল আমার কাছে আসতো না। কামালের বয়স আমরা দেখেছি 49 থেকে বছর 3, তবে আমার দিকে চেয়ে রইল, তাকিয়ে রইল। আমি খুব দুর্বল শুয়ে পড়লাম। সবাই এক এক করে বিদায় নিল। তখন রেনু কেঁদে ফেললো, বঙ্গবন্ধুর স্ত্রী কেঁদে ফেললো এবং বলল যে তোমার চিঠি, ওই 4টা চিঠি, সেই চিঠির একটা ছিল রেনুকে বা স্ত্রীকে। তুমি দেখেই বুঝতে পেরেছেন, আমি বুঝেছিলাম তুমি কিছু একটা করে ফেলবে, মানে তুমি মরে যাবে, তুমি নিজেকে শেষ করে দেবে, তুমি মৃত্যুর দিকে ধাবিত হবে, এরকম কিছু একটা করে ফেলবে বলতে মরে যাবে। আমি তোমাকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু কাকে বলবো? আব্বাকে বলতে পারি না লজ্জায়।
আমার স্বামীকে দেখতে ইচ্ছা করছে, ওর কাছে যাবো, এটা কিভাবে বলে শ্বশুরকে? ওই সময় লজ্জা বেশি ছিল মেয়েদের। নাসের ভাই, ছোট ভাই বাড়ি নেই, বঙ্গবন্ধুরা 2 ভাই ছিলেন, 4 বোন। তো যখন খবর পেলাম খবরের কাগজে যে উনি অনশন করছেন, এরকম অবস্থা খারাপ ইত্যাদি, তখন লজ্জা ত্যাগ করে বাবাকে বললেন। বাবা ব্যস্ত হয়ে পড়লেন 3 জন মাল্লা নিয়ে, মূলত মাঝি, ওই সময় তো আর ইঞ্জিন ছিল না, দাঁড় টেনে টেনে নৌকা আগাতো। 3 জন মাল্লা নিয়ে উনি অগ্রসর হলেন। বলে তুমি কেন অনশন করতে গেলে? এদের কি দয়া মায়া আছে? বলে এদের তো দয়া মায়া নেই। আমাদের কথা কি মনে ছিল? মনে ছিল না তো। বলে তোমার কারো কথা মনে ছিল না? ছেলে মেয়ে কারো কথা মনে ছিল না? কিছু একটা হলে, কিছু একটা বলতে, যদি তুমি মরে যেতে তাহলে কি হতো? আমরা কি করতাম? আমি দুধের বাচ্চা নিয়ে কি করে বাঁচতাম? হাসিনা কামালের কি অবস্থা হতো? ওদেরকে আমি নিয়ে কিভাবে কি করতাম? তুমি বলবে খাওয়া দাওয়া কোনো কষ্ট হতো না, এই তো। বলে মানুষ কি শুধু খাওয়া পড়ার জন্য বাঁচতে চায়? বলে এটার জন্য বাঁচতে চায় না তো, সে আরো অনেক কিছু চায়, ভালোবাসা চায়। তবে আমরা দেখবো ফজিলাতুন্নেছা মুজিব বা রেনু, বঙ্গবন্ধুর স্ত্রী, সবকিছু স্যাক্রিফাইস করেছেন দেশের জন্য, এবং বঙ্গবন্ধু হয়ে ওঠার জন্য ওনার স্ত্রীর অবদান ব্যাপক, বিশেষভাবে লিখে রাখার যোগ্য। ওনার কারণেই বঙ্গবন্ধু হতে পেরেছিলেন। আর মরে গেলে দেশের কাজই বা কিভাবে করতে পারতে না তো। ডোন্ট ম্যারি এ রিচ ম্যান, বলে একটা ভালো মানুষকে বিয়ে করো, এটা দিয়েই তোমার জীবন সুখের হতে পারে। মূলত আমি তাকে কিছু বললাম না, কারণ মনের কথা প্রকাশ করতে পারলে ব্যথা কিছুটা কমে যায়, কষ্ট লাঘব হয়। রেনু খুব চাপা, মনে রেখো, খুব চাপা স্বভাবের, কথা কম বলে, ধৈর্য শক্তি ব্যাপক ওনার জীবনে, এটা দেখো। শুধু বললাম, উপায় ছিল না। মানুষ যখন নিরুপায় হয় তখনই অনশনে যায়, এটা হচ্ছে চূড়ান্ত ধাপ। আমার আর করার কিছুই নেই, তখনই মানুষ অনশনে যায়, জেলখানায়। মূলত কোনো উপায় থাকে না যখন, তখন বাচ্চা ঘুমিয়ে পড়েছে, শুয়ে পড়লাম। 27-28 মাস পরে উনি আবার নিজের ঘরে ফিরেছেন। 49-এর 27 ডিসেম্বর বের হয়েছেন, 50-এর 1 জানুয়ারি ওনাকে বন্দি করেছে। তার মানে এর মাঝে তিনি বাড়িতে আসতে পারেননি। প্রায় 27-28 মাস পর আবার ঘরে ফিরেছেন। প্রকোষ্ঠ মানে ঘর বা কুঠুরি, কক্ষ। ঢাকার খবর পেয়েছিলেন, মহিউদ্দিন মুক্তি পেয়েছে। আমি বাইরে এলাম, আর 21শে ফেব্রুয়ারি তারিখে এরপর থেকে ওনার সহকর্মী বলতে এখানে বঙ্গবন্ধুর যারা রাজনৈতিক সহকর্মী, তারা সিভিল সার্জন সাহেবের প্রেসক্রিপশন, জেল থেকে মুক্তির সময় প্রেসক্রিপশন দিয়েছিলেন, ব্যবস্থাপত্র দিয়েছিলেন, বলছে যে উনি যেন বেশি হাঁটাহাঁটি না করে। দিন 10 পরে 29 ফেব্রুয়ারি থেকে 10 মার্চ হলো, আমাকে হাঁটতে হুকুম দিল, শুধু বিকেলে হাঁটতে হবে। আমাকে দেখতে রোজই অনেক লোক বাড়িতে আসতো। বঙ্গবন্ধু তখন জনপ্রিয় হয়ে উঠছেন ধীরে ধীরে। গোপালগঞ্জ, খুলনা, বরিশাল, এই যে খুলনা দেখতে পাচ্ছ, আবার এখানে বরিশাল বিভাগ, বরিশাল, এই যে ঝালকাঠি, বরিশাল, এগুলো দেখতে পাচ্ছ। ওনাকে দেখতে আসতো, কারণ তিনি অলরেডি জনপ্রিয় হয়ে গেছেন। এমন মনে করার কারণ নেই যে বঙ্গবন্ধু হঠাৎ করেই 7ই মার্চে ভাষণ দিয়ে ভাইরাল হয়ে গেছেন, এরকম না। উনি ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এবং 47-এর যখন দেশভাগ হয় তখন থেকে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এবং মাওলানা ভাসানী, শামসুল হক এবং অন্যান্য নেতাদের পিছনে ফেলে তিনি বড় নেতা হয়ে উঠেছেন। একদিন আমি ও রেনু বিছানায় বসে গল্প করছিলাম। হাসু ও কামাল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কামাল খেলছিল। হাসু মাঝে মাঝে আব্বা আব্বা বলে ডাকে, কামাল চেয়ে থাকে, তাকিয়ে থাকে। কামাল বলছে, হাসু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। ছোট মানুষ, দেখেনি, কারণ বঙ্গবন্ধু তো দীর্ঘদিন জেলে। বলে আমি আর রেন দুইজনই শুনলাম। শেষ পর্যন্ত আসতে গিয়ে বললেন যে আমি তো তোমারও আব্বা, কারণ উনি তো চেনে না। আবেগময় বাক্য, এই জন্য গুরুত্বপূর্ণ, আসে, দেখে রেখো। কামাল আমার কাছে আসতে চাইতো না, কিন্তু আজ গলা ধরে পড়ে রইল। আবেগ, চিনতে পারছে ধীরে ধীরে। তো বুঝতে পারলাম এখন ও আর সহ্য করতে পারছে না। নিজের ছেলেও অনেকদিন না দেখলে ভুলে যায়। খুবই ভালো বাক্য। এই বাক্যটা দিলে অনেকে না বুঝে নিজের ব্যক্তি জীবনের কাহিনী বলে, যে আমার বাবা বা আমার চাচা বিদেশ গিয়েছিল, এর জন্য আমার চাচাতো ভাই আর ওর বাবাকে চেনে না। এসব না। কোন পটভূমিতে কে বলেছে এটা আমাদের আলোচ্য বিষয়। বঙ্গবন্ধু তার ছেলে কামালকে নিয়ে কথাটা বলেছে, এটা আমাদের আলোচ্য। তোমার বাপ চাচা কে কাকে চেনে নি সেটা আমাদের আলোচ্য বিষয় নয়, কিন্তু গোল্লা পাবে। নিজের ছেলেও অনেকদিন না দেখলে ভুলে যায়, প্রশ্নটা দেওয়া হয় মূলত 27-28 মাস পরে, যেহেতু তিনি বাসায় এসেছেন, এ কারণে বঙ্গবন্ধু এই উক্তিটি করেছেন শেখ কামালকে কেন্দ্র করে। এটা উত্তর হবে, কারণ বঙ্গবন্ধু যখন জেলখানায় যান
তখন ওনার বয়স ছিল মাত্র কয়েক মাস। আমরা দেখেছি 1949 খ্রিস্টাব্দে জন্ম ওনার। বলে আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস, 49 খ্রিস্টাব্দ। ওই সময় থেকে রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দী, বঙ্গবন্ধুকে মুক্তি দিচ্ছে না, কারণ ওনার তো অপরাধ নেই। অন্য যারা রাজনীতিবিদ তাদেরকে ধরছে, ছেড়ে দিচ্ছে, কিন্তু বঙ্গবন্ধুকে ছাড়া হতো না, কারণ ওনাকে ছাড়লেই ঘরে ফেরে না। আমাদের সাধারণভাবে দেখা যায় যে পুলিশ টুলিশ ধরে একটু নাকানি চুবানি পিটুনি দিলে ভালো হয়ে যায়, আর ওইসব ফেসবুকেও কিছু লেখে না, ভালো হয়ে যায় সাধারণভাবে। তো বঙ্গবন্ধু জেল থেকে বের হতো, আবার ওই আগের কাজই করতো, আবার আন্দোলন করতো, আবারও মিছিল মিটিং করতো, আবার ধরতো। তো বলছে আর বিচারও করবে না, জেলখানায় রেখে দেবে। এর জন্যই সমস্যা। বলে বিনা বিচারে বন্দি করে রাখা যে কত বড় খারাপ জঘন্য কাজ, এটাকে জঘন্য কাজ বলা হয়েছে। তা কে বুঝবে? মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ, কিসের জন্য অন্ধ হয়? টাকার জন্য নয়, স্বার্থের জন্য মূলত অন্ধ হয়। ভালো বাক্য দেখে রেখো। আজ 200 বছর পরে আমরা স্বাধীন হয়েছি। আমরা জানি 1757 খ্রিস্টাব্দ থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 190 বছর আমরা ব্রিটিশের কাছে পরাধীন ছিলাম। সামান্য হলেও কিছু আন্দোলনও করেছি স্বাধীনতার জন্য। কার স্বাধীনতা? ভারতবর্ষের স্বাধীনতার কথা বলা হয়েছে এখানে। কিন্তু এই যে 200 বছর পর স্বাধীন হয়েছি, আন্দোলন করেছে বঙ্গবন্ধু, ভারতবর্ষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন তিনি। সেই প্রসঙ্গটা বলেছে। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আজ আমাকে ও আমার সহকর্মীদের বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। নিষ্ঠুর পরিহাস কেন? আসলেই তো বঙ্গবন্ধু সহ যাদেরকে জেলখানায় বন্দী করা হচ্ছে, এরা সবাই পাকিস্তান আন্দোলনের সময়, ব্রিটিশদের তাড়ানোর সময় এরাই আন্দোলন করেছিল, এরাই তো নেতা ছিল। খান সাহেব ওসমান আলী বলো, মৌলানা ভাসানী বলো, এরাই তো বড় নেতা। এরাই তো পরে দল থেকে, মুসলিম লীগ থেকে বেরিয়ে গিয়ে আওয়ামী মুসলিম লীগ গঠন করেছে। এ কারণে ওই মুসলিম লীগের নেতাদের কোপানলে পড়েছে। ব্যাপারটা কিন্তু এরকম। বলে আমার ভাগ্য খারাপ, আমাদের নিষ্ঠুর পরিহাস যে আমাদের জেল খাটতে হচ্ছে, অথচ আমরাই এই দেশকে এনে দিলাম, আমরাই স্বাধীন করালাম। আরো কতকাল জেল খাটতে হয় কেই বা জানে। জেল খাটতে হবে, জানি না কবে স্বাধীনতা আসবে। একেই কি বলে স্বাধীনতা? বলে এটা তো স্বাধীনতা না। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম মোরা, এই তো স্বাধীনতা। দেখে নিও। ভয় পাই না, আর মনও শক্ত হয়েছে। ভালো বাক্য। বঙ্গবন্ধুর যে অনমনীয় ভাব, যে আমি ভীতু নই, আমি কাউকে ভয় পাই না, সরকারের দমন পীড়ন দ্বারা আমি প্রভাবিত হই না, আমি আরো পাক্কা হচ্ছি। ধাক্কা খেলে পাক্কা হয় মানুষ। বলে আমি আঘাতে আঘাতে আরো খাঁটি হচ্ছি। কাজী নজরুল রাজবন্দির জবানবন্দিতে এরকম উক্তি করেছেন। ফিদেল কাস্ত্রো বলেছিলেন, কিউবার প্রেসিডেন্ট, যে আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনি হিমালয়, হিমালয় সম। কাজী নজরুল বিদ্রোহী কবিতা লিখেছিলেন যে শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। ওই হিমালয় পর্বত মাথা নত করে, ঠিক বঙ্গবন্ধুর একই রকম, তিনি হিমালয়ের মতোই অটল ছিলেন। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীতে দুঃখ করে কয়েকটা কথা লিখেছেন, এটি একটু পড়ে দেখো। যে পাকিস্তানের স্বপ্ন দেখেছিলাম সেই পাকিস্তানি করতে হবে, প্রতিজ্ঞা করলাম। গোপালগঞ্জ থেকে যেই দেখতে আসে সেই বলে যে আপনাকে কেন জেলখানায় নেয়, আপনাকে কেন বন্দি করে? আপনি তো বলেছিলেন যে পাকিস্তানের কথা, পাকিস্তানের পক্ষে কাজ করার কথা, এবং বলেছিলেন পাকিস্তান হলে উন্নতি হবে। কই উন্নতি তো হলো না, আরো তো ক্ষতি হলো, আমরা তো আরো বিপদে আছি, সবকিছুর দাম বেড়ে গেছে। বলে আমি কি উত্তর দেবো এদেরকে, কি করে বোঝাবো? বলে যে গ্রামের মানুষদেরকে আমি কি করে বুঝাই এই বিষয়গুলো? পাকিস্তান তো আমাদেরই দেশ, তবে কিছু স্বার্থান্ধ মানুষ আমাদের দেশকে ক্ষতিগ্রস্ত করছে, আমি এদের কি করে বুঝাবো? এটা দেখে নিও। 1952 সালে ঢাকায় গুলি হওয়ার পরে গ্রামে গ্রামে জনসাধারণ বুঝতে শুরু করেছে যে যারা শাসন করছে কারা। নুরুল আমিন, খাজা নাজিমুদ্দিন, এরা জনগণের আপন জন নয়, এরা ধান্দাবাজ, স্বার্থপর, নিজের আখের গুছানোর চেষ্টা করছে। খবর নিয়ে জানতে পারলাম 21শে ফেব্রুয়ারি গুলি হওয়ার খবর গ্রামে গ্রামে বাতাসের গতিতে ছড়িয়ে পড়েছে এবং হাট বাজার পর্যন্ত হরতাল হয়েছে। মানে অনেক প্রভাবিত করেছে মানুষকে, এবং বুঝতে আরম্ভ করেছে বিশেষ একটা গোষ্ঠী, বিশেষ একটা দল বাঙালিদের মুখের ভাষা কেড়ে নিতে চায়। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। আব্দুল লতিফের গান আছে, খুবই নামকরা, উদ্দীপক আসতে পারে, দেখে রেখো। মূলত বিশেষ একটা গোষ্ঠী যারা উর্দুকে চাপিয়ে দিতে চায়, যারা স্বার্থপরতার চর্চা করে,
তারা মূলত চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। ভরসা হলো আর দমাতে পারবে না, দাবায় রাখতে পারবে না। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু এই উক্তিটা করেছেন যে দাবায় রাখতে পারবে না। ভরসা হলো আর দমাতে পারবে না। এই আত্মপ্রত্যয় কার? বঙ্গবন্ধুর। প্রশ্ন এসেছিল, দেখে রাখবে। ভরসা হলো আর দমাতে পারবে না। কেন? কারণ হচ্ছে যেহেতু বাঙালি রক্ত দিয়েছে, ছাত্র জনতা ফুঁসে উঠেছে, সারা দেশের প্রভাব পড়েছে, জনমত সৃষ্টি হচ্ছে, এ কারণে বঙ্গবন্ধু এই উক্তিটা করেছিলেন। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নেই। এই আন্দোলনে লোক সাড়া দিয়েছে ও এগিয়ে এসেছে, সবাই আন্দোলন করছে, সবাই এগিয়ে এসেছে। জনতার শক্তি, জনগণ যখন এক হয়ে যায় তখন শাসক ভয় পেয়ে যায়। কোনো মাওলানা সাহেবরা ফতোয়া দিয়েছিলেন বাংলা ভাষার বিরুদ্ধে। বলা হতো বাংলা হচ্ছে কাফের মুশরিকের ভাষা, হিন্দুয়ানি ভাষা। ওরা আরবি এবং উর্দু দুটাই পেঁচানো ঘুষানো তো একরকম চেহারা মোটামুটি, এজন্য ওরা উর্দু পক্ষে বলতো যে উর্দু বললে সব হয়, উল্টাপাল্টা ফতোয়া দিত। বলে তারাও ভয় পেয়েছে, এখন আর স্ট্যাটাস কিছু দেয় না, খুব সাবধানে ফেসবুকিং করে মোট কথা। এখন আর প্রকাশ্যে বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলতে সাহস পাচ্ছেন না, কিছু ফতোয়া দিচ্ছে না, কারণ জানেন সাইজ করে দেবে। জনমত সৃষ্টি হয়েছে, জনমতের বিরুদ্ধে যেতে শোষকরা ভয় পায়। শাসকরা যখন শোষক হয় অথবা শোষকদের সাহায্য করতে আরম্ভ করে তখন দেশের ও জনগণের মঙ্গল হওয়ার চেয়ে অমঙ্গলই বেশি হয়। খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, মনে রাখবে। তো শাসক খাজা নাজিমুদ্দিন, নুরুল আমিন বা ওনারা, এরা যেহেতু দেশের মঙ্গলকামী না, এ কারণে দেশের ক্ষতিই বেশি হচ্ছে। কারণ তাদের মধ্যে শুভবোধ জাগ্রত হচ্ছে না, তারা আমলাতন্ত্র দ্বারা পরিচালিত হচ্ছে। সে কারণেই আমরা দেখব বাঙালির স্বার্থের বিপক্ষে নানা রকম কর্মকাণ্ডে অংশ নিচ্ছে তারা। ওয়েক আপ উইথ ডিটারমিনেশন, গো টু বেড উইথ স্যাটিসফ্যাকশন। প্রত্যয় নিয়ে জেগে ওঠো এবং সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যাও। যখন তুমি আত্মপ্রত্যয়ী হবে, তোমার যেটা সিদ্ধান্ত, তুমি যেটা করতে চাও সে ব্যাপারে যদি তুমি অটল থাকতে পারো, তাহলে দেখবে যে প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন তোমার কাছে মাথা নত করবে। আত্মমর্যাদা বোধ সম্পন্ন হতে হয়, নিজের নীতিতে অটল থাকতে হয়। অবশ্যই সেটা ইতিবাচক সিদ্ধান্ত, ইতিবাচক নীতি, ভালো নীতি, সুপথের অধিকারী হতে হয়। তুমি যখন সুপথে চলবে এবং নিজের নীতির উপর অটল থাকবে, তো দেখবে ধীরে ধীরে তোমার পক্ষে জনমত সৃষ্টি হবে এবং সফলতা আসবে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু সফলতা আসবে। আমরা তাহলে দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনমনীয় ভাবের কারণে পূর্ব প্রস্তুতি স্বরূপ জেলখানায় সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি অনশন ধর্মঘট করবেন। সরকার জেনে শুনে তাকে ফরিদপুর জেলখানায় পাঠিয়ে দিচ্ছে। এগুলো কিন্তু পরিকল্পিত, সবই পরিকল্পিত, যার মধ্য দিয়ে বঙ্গবন্ধু মূলত দেশপ্রেম এবং অনমনীয় ভাব, ভাষার প্রতি শ্রদ্ধা এবং ভাষার প্রতি ভালোবাসা এগুলো ফুটে উঠেছে। তিনি আপোষ করতে চাননি। এই বিষয়ে উদ্দীপকে আসবে। একদিকে সরকারের দমনপীড়ন, অত্যাচার, নিপীড়ন, অন্যদিকে বঙ্গবন্ধুর অনমনীয় অবস্থা, নির্ভীক বাস্তবতা। তিনি ভয় পাচ্ছেন না, আপোষ করছেন না, অন্যায়ের কাছে মাথা নত করছেন না। এই যে দুইটা পক্ষ, একদিকে বঙ্গবন্ধু, একদিকে পাকিস্তান সরকার, নুরুল আমিন সরকার এবং তাদের আমলারা যারা বঙ্গবন্ধুর বা জনগণের স্বার্থের বিপক্ষে কাজ করছে, সেই বাস্তবতায় বঙ্গবন্ধু কিভাবে ভূমিকা রাখলেন ভাষা আন্দোলনে বা জনগণ ভূমিকা রাখলো, সেই প্রসঙ্গটাই আমরা মূলত দেখলাম। তোমরা অসমাপ্ত আত্মজীবনী এটা পড়বে, ওখানে আরো বিস্তারিত লেখা হয়েছে। এখানে মাঝে মাঝে কয়েকটা জায়গায় 8-10 লাইন করে কেটে দেওয়া হয়েছে, যেটার কারণে পাঠ বুঝতে একটু জটিলতায় পড়তে পারো। তোমরা অসমাপ্ত আত্মজীবনীর PDF পাওয়া যায়, ওটা দেখে নিতে পারো, ভালো লাগবে। বইটা পড়ে রাখা উচিত। কাউকে অন্ধভাবে অনুসরণ করবে না। বাজারে অনেক কথা প্রচলিত থাকে, তবে এর মাঝে যেটা সত্য সেটা যাচাই করে নেওয়া, সেটা খুঁজে বের করা একজন শিক্ষিত মানুষ হিসেবে তোমার এটা দায়িত্ব। অনেক কথা প্রচলিত থাকে, ভালো মন্দ অনেক কথা থাকে, এর মাঝে যেটা সত্য সেটা খুঁজে বের করবে এবং অটল থাকবে সেটার উপরে। আজকের মতো আমরা এখানে শেষ করলাম। তোমাদের সবার জন্য ভালোবাসা রইল। আবার হয়তো দেখা হবে। ততদিন তোমরা ভালো থেকো। তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।